আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। মধ্যপ্রাচ্য নয়, এবার সুদূর মার্কিন উপকূলে ইরানের যুদ্ধ জাহাজ। যুক্তরাষ্ট্রের আকাশে উঠছে ইরানি যুদ্ধ ড্রোন। সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গুড়িয়ে এবার ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। রাজনৈতিক বিরোধিতাকে সন্ত্রাসবাদ হিসেবে চালিয়েছে আওয়ামী লীগ, মার্কিন প্রতিবেদনে উঠে আসলো বিস্ফোরক তথ্য। সিরিয়ায় ভবিষ্যৎ ভূমিকা, হঠাৎ এরদোগান ব্লিংকেন বৈঠক, যে আলোচনা হলো। মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় ইউক্রেনের হামলাকে পাগলামি বললেন ট্রাম্প। জেলেনস্কিকে ট্রাম্পের তীব্র ভর্ৎসনা। শপথ অনুষ্ঠানে জিনপিংকে চান ট্রাম্প, নজিরবিহীন এই আমন্ত্রণে কি বলছে চীন। ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনায় রাশিয়ার নজিরবিহীন ক্ষেপণাস্ত্র হামলা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মধ্যপ্রাচ্য নয়, এবার সুদূর মার্কিন উপকূলে ইরানের যুদ্ধ জাহাজ। যুক্তরাষ্ট্রের আকাশে উড়ছে ইরানি যুদ্ধ ড্রোন। মিত্রদের হারিয়ে ইরানও আক্রমণাত্মক হয়ে উঠেছে। কয়েকদিন আগেই দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রতিশোধের হুঙ্কার দিয়েছেন। যদিও এরই মধ্যে শোনা যাচ্ছে শুধু ইসরায়েল নয়, সুদূর যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে গেছে ইরানের একটি মাদারশিপ। জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন রিপাবলিকান দলীয় একজন আইন প্রণেতা জেফ ভ্যান ড্রিউ দাবি করেন দেশটির পূর্ব উপকূলে অবস্থান নিয়েছে ইরানের ওই মাদারশিপ, আর সেই যুদ্ধ জাহাজ থেকে ড্রোন উড়াচ্ছে ইরান। সেগুলো নিউ জার্সিতে মার্কিন সামরিক বাহিনীর স্থাপনার উপর দেখা গেছে। চাঞ্চল্যকর এমন অভিযোগের পর নড়ে চড়ে বসেছে বাইডেন প্রশাসন। এক সাক্ষাৎকারে নিউ জার্সির এই কংগ্রেসম্যান ড্রিউ বলেন, সম্ভবত প্রায় 1 মাস আগে ইরান একটি মাদারশিপ লঞ্চ করে। ওই শিপে কয়েকটি যুদ্ধ ড্রোন রয়েছে। মার্কিন এই আইন প্রণেতা বলেছেন, খুবই বিশ্বাসযোগ্য একটি সূত্র থেকে তিনি এই তথ্য পেয়েছেন। এসব ড্রোন ভূপাতিত করা দরকার বলেও মন্তব্য করেন হাউস ট্রান্সপোর্টেশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার কমিটিতে থাকা ড্রিউ। বড় বড় ওই যুদ্ধ ড্রোনগুলো নাকি নিউ জার্সির রাতের আকাশে কিছুদিন ধরেই উড়ে বেড়াচ্ছে। সেগুলো থেকে রহস্যজনক ফ্ল্যাশ লাইটের আলোর প্রদর্শনী হয়। এতে স্থানীয়রা হতবুদ্ধি হয়ে যাচ্ছে বলেও দাবি করেন ড্রিউ। অপরদিকে মধ্যপ্রাচ্যে ইরানকে কিছুটা কোণঠাসা করে দিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। যে প্রক্সিদের উপর ভর করে ইসরায়েলকে ভয় দেখাতো ইরান, দুর্বল হয়ে পড়েছে তারা। তাই মধ্যপ্রাচ্যে কিছুটা একা হয়ে পড়েছে ইরান। যে কোনো সময় ইসরায়েল দেশটির পরমাণু কর্মসূচিতে হামলাও চালাতে পারে। অবশ্য এরই মধ্যে ইসরায়েলের বর্তমান ও সাবেক সামরিক কর্মকর্তারা এমন পরামর্শ দিচ্ছেন। সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গুড়িয়ে এবার ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। সিরিয়ায় বিদ্রোহীদের তীব্র ও বজ্র গতির আক্রমণের মুখে প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের সুবিধা ভালো মতোই নিয়েছে ইসরায়েল। টানা কয়েকদিন সিরিয়ায় ব্যাপক হামলা চালিয়েছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পুরোটাই প্রায় ধ্বংস করে দিয়েছে। এবার ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পরিকল্পনা করছে ও প্রস্তুতি নিচ্ছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বিশ্বাস করে যে মধ্যপ্রাচ্যে ইরানের মিত্র গোষ্ঠীগুলোর দুর্বলতা এবং সিরিয়ার বাশার আল আসাদ সরকারের নাটকীয় পতনের পর ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর আঘাত হানার মোক্ষম সুযোগ তৈরি হয়েছে। গতকাল বৃহস্পতিবার ইসরায়েলি সামরিক কর্মকর্তারা জানান, ইসরায়েলি বিমান বাহিনী সেই সম্ভাব্য হামলার প্রস্তুতির জন্য নিজেদের প্রস্তুতি ও সক্ষমতা বাড়িয়ে চলেছে। আইডিএফ আরো বিশ্বাস করে যে আসাদ সরকারের পতন এবং লেবাননে ইরানের প্রধান মিত্র গোষ্ঠী হিজবুল্লাহর দুর্বলতার পর ইরান বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং সেই শূন্যতা পূরণের চেষ্টা হিসেবে তাদের পারমাণবিক কর্মসূচি আরো এগিয়ে নিতে পারে এবং একটি বোমা তৈরি করতে পারে। ইরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করেছে এবং দাবি করেছে তাদের মহাকাশ কর্মসূচি এবং পারমাণবিক কার্যক্রম সম্পূর্ণ নাগরিক উদ্দেশ্যে পরিচালিত। তবে মার্কিন গোয়েন্দা সংস্থা এবং আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা জানিয়েছে, ইরান 2003 সাল পর্যন্ত একটি সংগঠিত সামরিক পারমাণবিক কর্মসূচি চালিয়ে এসেছে এবং এরপর নাগরিক প্রয়োজনীয়তার বাইরে তাদের কর্মসূচি অব্যাহত রেখেছে। ইসরায়েল দাবি করে যে ইরান কখনোই তাদের পারমাণবিক অস্ত্র কর্মসূচি পুরোপুরি ত্যাগ করেনি এবং তাদের অনেক পারমাণবিক স্থাপনা শক্তভাবে সুরক্ষিত পর্বতের নিচে অবস্থিত।
রাজনৈতিক বিরোধিতাকে সন্ত্রাসবাদ হিসেবে চালিয়েছে আওয়ামী লীগ, মার্কিন প্রতিবেদনে উঠে এসেছে এমন বিস্ফোরক তথ্য। বাংলাদেশে গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ বিরোধীদের ওপর নির্যাতনে সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদকে ঢাল হিসেবে ব্যবহার করেছিল। গত 15 বছরে শাসনামলে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে ব্যর্থ হয়ে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে এসব সন্ত্রাস এবং জঙ্গিবাদের বিভিন্ন ঘটনা মঞ্চস্থ করত। সর্বশেষ 5 আগস্টের আগে ছাত্র জনতার আন্দোলনকেও সন্ত্রাসী ও জঙ্গির তকমা দিয়েছে আওয়ামী লীগ। 2023 সালের মার্কিন সন্ত্রাসবাদ প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে তথ্যে এবার তার সত্যতা মিলেছে। এতে বলা হয়, বাংলাদেশে 2023 সালে আন্তর্জাতিক সন্ত্রাসী সহিংসতার কোনো ঘটনা ঘটেনি। যদিও ওই সময় সরকার প্রায়শই রাজনৈতিক বিরোধিতাকে সন্ত্রাসবাদ হিসেবে চিত্রিত করেছে এবং নিরাপত্তা বাহিনীর কিছু সংস্থার বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। সম্প্রতি আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের এই প্রতিবেদনে বলা হয়েছে, 2023 সালে সন্ত্রাসবাদের নামে আটক করা হয়েছে বিরোধী রাজনৈতিক দলের নেতাদের। প্রতিবেদনটিতে মানবাধিকার লঙ্ঘনেরও অভিযোগ এসেছে। তবে 2023 সালের গত সরকারের আমলে বেশ কিছু সন্ত্রাসী কর্মকাণ্ড দমনের বিষয়ে প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়, বিশেষ করে আল কায়দা, নাসরুল্লাহ বাংলা টিম এবং আইএসআইএস সংশ্লিষ্ট নিউ জামায়াত উল মুজাহিদিন বাংলাদেশ সদস্যদের আটক করা হয়েছে। মার্কিন সরকারের কাছে প্রশিক্ষিত বাংলাদেশ পুলিশ ইউনিট একাধিক সন্দেহভাজন সন্ত্রাসীকে গ্রেফতার করে। প্রতিবেদনে আরো বলা হয়, মে মাসে জাতিগত বিচ্ছিন্নতাবাদী কুকি চীন ন্যাশনাল ফ্রন্টের হামলায় বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় পার্বত্য জেলা চট্টগ্রামে 2 সেনা নিহত হয়। মার্চে একই ধরনের হামলায় আরেক সেনা নিহত হন। এছাড়া কেএনএফ এর বিরুদ্ধে নতুন আল কায়েদা থেকে অনুপ্রাণিত গ্রুপ জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারকিয়াকে প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ ওঠে। ওই সময় বাংলাদেশ কর্তৃপক্ষ জানায়, 2023 সালের শুরুর দিকে তারা এই সংগঠনের কার্যক্রম নিয়ন্ত্রণে আনে। সংগঠনটির কথিত আমিরকে জুলাই মাসে গ্রেফতার করা হয়। এতে সংগঠনটির কার্যক্রম অনেকটা নিষ্ক্রিয় হয়ে পড়ে। এছাড়া প্রতিবেদনে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের বিষয়টিও তুলে ধরা হয়। এতে বলা হয়েছে, ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন করে সাইবার নিরাপত্তা আইন নামকরণ করা হয়। অনলাইনে সম্ভাব্য সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে এই আইন সংশোধন করা হলেও এর দ্বারা মূলত নাগরিকের মত প্রকাশের স্বাধীনতা নিয়ন্ত্রণ এবং গ্রেফতারের অনুমতি দেয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন সিরিয়া নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের সঙ্গে বৈঠক করেছেন। সিরিয়ায় যখন তুরস্কের সমর্থিত বিদ্রোহীদের সঙ্গে মার্কিন মদতপুষ্ট বাহিনীর সংঘর্ষ হচ্ছে, তখন এই বৈঠক হলো। সিরিয়ায় পুনর্গঠনে আন্তর্জাতিক সম্প্রদায় যাতে একযোগে কাজ করে সেই বিষয়ে জোর দিয়েছেন দুই নেতা বলে তুরস্কের প্রেসিডেন্টের অফিস থেকে বলা হয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও তুরস্ক যাতে সিরিয়ার রাজনৈতিক পট পরিবর্তনের ক্ষেত্রে একযোগে কাজ করে তার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। কুর্দিদের নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স মার্কিন জোটের সমর্থন পাচ্ছে। এই বাহিনীর নেতৃত্বে আছে পিপলস প্রোটেকশন গ্রুপ। তুরস্ক মনে করে ওয়াইপিজি হলো কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির সঙ্গে যুক্ত সংগঠন। তুরস্কে যাওয়ার আগে ব্লিংকেন বলেছেন, পিকেকে হলো তুরস্কের বিপদের কারণ। তবে একই সঙ্গে আমরা সিরিয়ার ভেতরে বিরোধ এড়াতে চাই। আমরা চাই অন্তর্বর্তী সরকার মসৃণভাবে গঠিত হোক এবং তারা ভালোভাবে কাজ করুক। যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডের গভীরে হামলা করায় ইউক্রেনের কড়া সমালোচনা করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টাইম ম্যাগাজিনে দেওয়া এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে তিনি বলেন, যা ঘটেছে তা পাগলামি। টাইম ম্যাগাজিনের 2024 সালের বর্ষসেরা ব্যক্তি নির্বাচিত হয়েছেন ট্রাম্প। এরপর বৃহস্পতিবার ম্যাগাজিনটিতে ট্রাম্পের একটি সাক্ষাৎকার ছাপা হয়। ট্রাম্প বলেন, যা ঘটছে তা পাগলামি। রাশিয়ার কয়েকশো মাইল ভেতরে ক্ষেপণাস্ত্র ছোড়া নিয়ে আমার তীব্র আপত্তি আছে। আমরা কেন এটা করছি? আমরা কেবল এই যুদ্ধে উত্তেজনা বাড়াচ্ছি আর তা আরো খারাপের দিকে নিয়ে যাচ্ছি। এটা করতে দেওয়া উচিত নয়। ট্রাম্পের এই মন্তব্য থেকে এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে তার আমলে ইউক্রেন নিয়ে যুক্তরাষ্ট্রের নীতিতে পরিবর্তন আসতে পারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গত মাসে দীর্ঘ পাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার গভীরে হামলা করার জন্য ইউক্রেনকে অনুমতি দেয়। এটি ছিল কিয়েভকে সহায়তায় বাইডেনের সর্বশেষ চেষ্টা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অনুরোধের প্রেক্ষিতে এবং উত্তর কোরিয়া রাশিয়াকে সহায়তা করতে 15,000 সেনা মোতায়েনের পর বাইডেন ওই সিদ্ধান্ত নেন। প্রায় 3 বছর ধরে ইউক্রেন যুদ্ধ চলছে। ট্রাম্প বলেছেন, তিনি দ্রুত এই যুদ্ধের অবসান চান। এই বিষয়ে বিস্তারিত আর কিছু জানাতে চাননি তিনি। টাইম ম্যাগাজিনকে ট্রাম্প বলেন, সাহায্য করার জন্য তার দারুণ একটি পরিকল্পনা আছে, কিন্তু তিনি যদি এখনই সেটি বলে দেন তবে তাহলে সেই পরিকল্পনা প্রায় অর্থহীন হয়ে যাবে।
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে জানুয়ারিতে তার শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানায়। গতকাল বৃহস্পতিবার ট্রাম্পের মনোনীত প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট ফক্স নিউজ চ্যানেলে একটি সাক্ষাৎকারে এই আমন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেন। তিনি এটিকে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সম্পর্ক জোরদার করার প্রচেষ্টা হিসেবে উল্লেখ করেন। ফক্স অ্যান্ড ফ্রেন্ডস অনুষ্ঠানে লেভিট বলেন, এটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি দৃষ্টান্ত যেখানে তিনি শুধু মিত্র দেশগুলোর নেতাদের সঙ্গে নয়, প্রতিপক্ষ ও প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সঙ্গেও খোলামেলা আলোচনার পথ তৈরির চেষ্টা করছেন। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে চীনা নেতার উপস্থিতি হবে নজিরবিহীন ঘটনা, কারণ দুই দেশের মধ্যে কয়েক দশক ধরে চলমান শীতল সম্পর্ক দিন দিন জটিল আকার ধারণ করছে। ওয়াশিংটনের সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের চীন বিশেষজ্ঞ স্কট কেনেভি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, এটি কূটনৈতিক নাট্যমঞ্চ ছাড়া আর কিছুই নয়, যেখানে অন্য রাষ্ট্রপ্রধানেরা এমনকি শি জিনপিংও কখনো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অভিষেক অনুষ্ঠানে উপস্থিত হননি। বিশেষজ্ঞরা মনে করছেন শি আমন্ত্রণ গ্রহণ করবেন না। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাওনিং সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, এই মুহূর্তে এই বিষয়ে আমার বলার কিছু নেই, তবে শি যদি আমন্ত্রণ গ্রহণ করেন তবে তার উপস্থিতি নানা জটিল প্রতীকী অর্থ বহন করবে। ট্রাম্প এবং শি অতীতে বেশ কয়েকবার দ্বন্দ্বে জড়িয়েছেন। 2017 থেকে 21 সাল পর্যন্ত ট্রাম্পের প্রথম মেয়াদে চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ শুরু হয়। ওই সময় উভয় দেশ একে অপরের পণ্যের উপর শুল্ক আরোপ করে। কোভিড-19 মহামারীর সময় চীনের বিরুদ্ধে বক্তব্য এবং করোনা ভাইরাসকে বারবার চায়না ভাইরাস বলে অভিহিত করার জন্য চীনের বিরাগ ভাজন হয়েছেন ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে চীনের সঙ্গে নতুন শুল্ক আরোপের পরিকল্পনার কথা বলেছেন ট্রাম্প, বিশেষ করে ফেন্টালিনের ব্যবসা নিয়ন্ত্রণে। তার আসন্ন প্রশাসনের সদস্যদের মধ্যে বেশ কয়েকজন চীন বিরোধী অবস্থানের জন্য পরিচিত, এর মধ্যে মার্কো রুবিও অন্যতম। ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনায় বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। শুক্রবার সকালের দিকে এই হামলা চালানো হয়েছে। কিয়েভ জানিয়েছে, ওডেসার কৃষ্ণ সাগর বন্দরে এবং ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় অন্যান্য শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। চলতি বছর ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনাগুলোকে লক্ষ্য করে নজিরবিহীনভাবে হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। গত মাসে এই হামলার মাত্রা বাড়িয়েছে মস্কো। এতে ইউক্রেনের লাখ লাখ মানুষ বিদ্যুৎহীন থাকছে। একটি সূত্র জানায়, শুক্রবার ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতে হামলা চালিয়েছে। শুধু বিদ্যুৎ নয়, সম্প্রতি গ্যাস অবকাঠামোতেও হামলা শুরু হয়। এদিকে যুক্তরাষ্ট্রের দেওয়া ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডের গভীরে হামলা চালানোয় ইউক্রেনের তীব্র নিন্দা করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি রাশিয়ার ভেতরে এসব ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর অনুমতি দেওয়াকে পাগলামি বলেও আখ্যা দিয়েছেন তিনি। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। মধ্যপ্রাচ্য নয়, এবার সুদূর মার্কিন উপকূলে ইরানের যুদ্ধ জাহাজ। যুক্তরাষ্ট্রের আকাশে উঠছে ইরানি যুদ্ধ ড্রোন। সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গুড়িয়ে এবার ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। রাজনৈতিক বিরোধিতাকে সন্ত্রাসবাদ হিসেবে চালিয়েছে আওয়ামী লীগ। মার্কিন প্রতিবেদনে উঠে আসলো বিস্ফোরক তথ্য। সিরিয়ায় ভবিষ্যৎ ভূমিকা, হঠাৎ এরদোগান ব্লিংকেন বৈঠক, যে আলোচনা হলো। মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় ইউক্রেনের হামলাকে পাগলামি বললেন ট্রাম্প। জেলেনস্কিকে ট্রাম্পের তীব্র ভর্ৎসনা। শপথ অনুষ্ঠানে জিনপিংকে চান ট্রাম্প। নজিরবিহীন এই আমন্ত্রণে কি বলছে চীন? ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনায় রাশিয়ার নজিরবিহীন ক্ষেপণাস্ত্র হামলা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।